উপরের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়েছে রেহান, আর তার কাটা হাত দুটোতে পচন ধরেছে। ধ্রুব রেহানের দিকে আরেকটু এগিয়ে যেতে যা দেখলো তাতে সে যেন শ্বাস নিতেই ভুলে গেল। লোহার বেডের দুই সাইডে রক্ত গড়িয়ে যাওয়ার দাগ স্পষ্ট। রেহানের রক্তশূন্য দেহটা পড়ে আছে বেডের উপর, আর তার চোখজোড়া উপরের দিকে আবদ্ধ। রেহানের দেহ ছেড়ে তার প্রাণটা যেন বেরিয়ে গেছে, এটা ধ্রুবের বুঝতে আর বাকি নেই। ধ্রুব আশিকের সামনে দাঁড়িয়ে দেখতে লাগলো তাকে। এ কেমন বাবা! ছেলে মৃত্যুতে বিন্দুমাত্র শোকাহত হতে দেখলো না, বরং নিজের ক্ষুধা মেটাতে ব্যস্ত। ধ্রুবের প্রচন্ড রাগ হলো, কিন্তু সেটা প্রকাশ করলো না। দ্রুত পায়ে হেঁটে রেহানের রক্তশূন্য প্রাণহীন দেহটা সময় নিয়ে ছোট ছোট টুকরো করে ফারহার পোষা হিংস্র কুকুরগুলোর খাঁচায় ফেলতে কুকুরগুলো হামলে পড়লো রেহানের টুকরো করা শরীরের উপর। আশিক দূরে বসে সবটা দেখল, তবে তার বিশেষ কোনো হেলদোল দেখা গেল না, যেন সে এক অনুভূতিশূন্য এক মানব। ধ্রুব ফ্রেশ হয়ে ফিরে আসে শেখ ভিলায়। বরবেশে নিহাল, উৎস, ধ্রুব রেডি হয়ে নিল। তারা যেহেতু শেখ ভিলায় থেকেই বিয়ে করে বউ নিয়ে যাবে, তাই তারা একটু চিন্তিত হয়, এটা ভেবে যে তাদের অনেকগুলো টাকা সেভ হলো। এই কথাটা নিহাল ধ্রুবকে বললে সেটা ধ্রুব, উৎস শোনার সাথে রূপও শুনে ফেলে, আর বলে, ভাইয়া, আপনাদের জিজু আউট হাউসে ডেকেছে। কখন? এতক্ষণ তো ব্রো এখানে ছিল, কই তখন তো কিছু বলেনি। সেটা আমি কি করে বলবো বলো ভাইয়ারা? আমি বনুর কাছে যাচ্ছিলাম, তখন জিজু আমাকে বলল তোমাদের এই কথা জানিয়ে দিতে। আচ্ছা আচ্ছা, আমরা যাচ্ছি, এই চল তোরা। নিহাল, উৎস, ধ্রুব রুম থেকে বের হতে রূপ, রৌনক আর মেঘকে ফোন করে কিছু একটা বলে কল কেটে দেয়। এদিকে নিহাল, ধ্রুব, উৎসকে মেঘ আউট হাউসে আটকে রেখেছে আর বলছে, বিয়ে শুরু হওয়ার আগ মুহূর্ত তোমাদের এই রুমে থাকতে হবে। আমি ঠিক সময়ে তোমাদের নিতে আসব। মেঘ কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজা লক করে দিয়ে চলে যায়। এদিকে বিয়ের সাজে চার কন্যা সেজেছে। ফারহা গাঢ় লাল লেহেঙ্গা পরেছে, তার সাথে ম্যাচিং ওড়না। ফারহাকে একে একে অর্নামেন্টসগুলো পরিয়ে দিল মেকআপ আর্টিস্ট, দুহাতে ব্রাইডাল চুড়ি। এক কথায় ফারহার দিকে চোখ সরানো দায় হয়ে পড়েছে সবার। মেয়ে হয়েও উৎসাহ, তানিয়া, কেয়া হা করে ফারহার দিকে তাকিয়ে আছে। ফারহা লজ্জা পেল ওদেরকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। কেয়া গাঢ় গোলাপি রঙের লেহেঙ্গা পরেছে, উৎসাহ মেরুন রঙের লেহেঙ্গা, আর তানিয়া পরেছে আকাশি রঙের লেহেঙ্গা। প্রত্যেককে ভীষণ সুন্দর লাগছে। এদিকে বিয়ের আয়োজন শেষ। কাজী সাহেব এসে পড়ায় মেয়েকে দ্রুত পায়ে আউট হাউসে গিয়ে ওদের নিয়ে বাড়িতে প্রবেশ করবে। এর পূর্বে অনেকগুলো মেয়ে গেটের সামনে হাজির হয়। আচমকে এতগুলো মেয়েকে তাদের পথ আটকাতে দেখে ঘাবড়ে গেল। তখন রূপ এসে শয়তানি হাসি দিয়ে বলল, কি ভেবেছিলে ভাইয়ারা আমার ফ্রি ফ্রি গেটের ভেতর ঢুকতে পারবে আর হুট করে আপুদের বিয়ে করে ফুস করে উড়ে যাবে? হুম হুম, মুরব্বি মুরব্বি, এটা তো রূপ হতে দেবে না। টাকা ছাড়ো, ভেতরে ঢোকো। রূপের এমন ভোল পাল্টাতে দেখে হক চকিয়ে গেল নিহাল, উৎস, ধ্রুব আর মেঘ মিটিমিটি হাসছে। রওনাক তখন নিহালদের দলে ভিড়ে গিয়ে বলে উঠল, সোনামণি সোনামণি, এগুলো বলে না, বলো কত টাকা চাই? রূপ দাঁত কেলিয়ে বলল, বেশি না, নিহাল ভাইয়া, ধ্রুব ভাইয়া, উৎস ভাইয়া আর মেঘ জিজু, এটা চারজন মিলে লাখখানি টাকা দিলেই হবে। রূপের কথা শুনে নিহাল, উৎস, ধ্রুব বুকে হাত দিয়ে বড় বড় চোখ দিয়ে রূপের দিকে তাকিয়ে থেকে বলল, 8 টাকা মানে? না না না, মানি না, মানবো না সালি। ওকে, তাহলে তোমরা আসতে পারো। আমি আমার আপুদের সাথে তোমাদের বিয়ে দেব না। রূপের কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ধ্রুব কিছু বলবে তার পূর্বে মেঘ বলে উঠল, শালি সাহেবা, সবই বুঝলাম, কিন্তু আমাকে কেন টাকা দিতে হবে? বিয়েটা তো ওদের, আমার নয়। হুম, এত প্রশ্নের উত্তর তো আমি দেব না। জিজু হও, টাকা ছাড়ো, নয় বউ ছাড়া ফিরে যাবে। ইভেন তুমিও জিজু। রূপের কথা শুনে বেকায়দায় পড়ল চারজন যুবক। কোনো উপায় না পেয়ে প্রত্যেকে 25,000 করে চারজন 1 লাখ টাকা রূপের হাতে দিতে রূপের ঠোঁটের কোণে বিজয়ীর হাসি ফুটে উঠল। মিষ্টি আর শরবত খাইয়ে বরদের স্টেজে বসানো হলো।
রূপ মেঘকেও নেহাল, ধ্রুব আর উৎসের সাথে বসায়। মেঘ কারণ জানতে চাইলে রূপ বলল, ক্রমশ প্রকাশ জিজু। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবে, তার পূর্বে বউদের নিচে নিয়ে আসার কথা বলতে রূপ তড়িঘড়ি করে উপরে চলে যায়। সাথে আরও কিছু মেয়ে থাকে। রূপ তার বন্ধু বান্ধবীদের দাওয়াত করে, তারাও যোগ দেয় রূপের সাথে। ফারহা, উৎসাহ, তানিয়া, কেয়া সিঁড়ির কাছে আসতে বাড়ির সব আলো নিভে যায়। পরেই ফারহা, উৎসাহ, তানিয়া, কেয়া উপর আলো পড়ে। প্রত্যেকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে চার বধূর দিকে। মেঘ হা হয়ে তার অর্ধাঙ্গিনীকে দেখছে। এমন বধূর সাজে তার প্রিয়তমাকে এত সুন্দর লাগবে এটা কল্পনাতেও ভাবতে পারেনি। লাল লেহেঙ্গাতে ফারহাকে পরীর মতো সুন্দর লাগছে। এদিকে নিহাল, উৎস, ধ্রুবের অবস্থা ও সেম অপলক দৃষ্টিতে একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে তাদের প্রিয়সীদের দিকে। তাদের মনের মানুষকে এত সহজে যে নিজের করে পাবে এটা কখনো আশা করেনি, কিন্তু আজ সেটা হচ্ছে। তাদের স্বপ্ন পূরণের শেষ মুহূর্তে দাঁড়িয়েছে। তারা এখন শুধু তিন কবুল বলে সারা জীবনের মতো তাদের ভালোবাসার মানুষটিকে নিজের কাছে নিয়ে যাওয়ার। মাঝখানে পাতলা নেটের সাদা পর্দা টেনে দিয়ে মেঘের অপোজিটে ফারহাকে, নেহালের অপোজিটে উৎসাকে, ধ্রুবের অপোজিটে কেয়া আর উৎসের অপোজিটে তানিয়াকে বসানো হয়। পুরো বাড়ির আলো আবারও জ্বলে ওঠে। মেঘ, ফারহা দুজনের বুঝতে অসুবিধা হয় না আজ ওদের সাথে সাথে তাদেরও বিয়ে হবে। এটাই ছিল ওদের সারপ্রাইজ। ফারহা ভীষণ খুশি হলো। তারও ইচ্ছে ছিল এভাবে বিয়ের সাজে ধুমধাম করে বিয়ে করার, আর আজ সে স্বপ্ন পূরণ হচ্ছে। মেঘ নিজের পোশাকের দিকে তাকিয়ে দেখে সে গাঢ় লাল আর গোল্ড কালার মিশ্রিত একটা শেরওয়ানি পরে আছে, আর এটা জোর করে রওনা করিয়েছিল। মেঘ এখন বুঝতে পারছে এত কিছু হওয়ার কারণটা। প্রথমে মেঘ, ফারহার আবারও বিয়ে হয়। তারপর একে একে নেহাল, উৎসাহ, ধ্রুব, কেয়া, উৎস, তানিয়া বিয়ের কার্য সম্পাদন হওয়ার পর বরকনেদের খাওয়ার ব্যবস্থা করা হয়। বরকনেদের খাইয়ে দেওয়ার রীতি মেনে খাওয়া শেষ হওয়ার পর নেহাল, উৎস, ধ্রুবের বাবা মা বউ নিয়ে ফিরে যাওয়ার তাড়া দিতে থাকে। তখন ফারহা কেয়ার সামনে গিয়ে জড়িয়ে ধরে বলে, কেয়া, আমি তোমার বড় বোন, তাই কখনো নিজেকে একলা মনে করবে না। সব সময় মনে করবে তোমার পাশে তোমার বড় বোন আছে। আর যখনই তোমার মন খারাপ করবে বা কখনো ধ্রুবের সাথে রাগ করবে, চলে আসবে শেখ ভিলায়। মনে রাখবে তুমিও এই বাড়ির সদস্য, আমার আর একটা বোন। কেয়া কান্না আটকে রাখতে পারলো না, হু হু করে কেঁদে উঠে বলল, আপু, তুমি এই এতিম মেয়েটাকে একটা পরিবার দিয়েছো তোমার বাবা মায়ের পরিচয়। আমার কি চাই বলো? শুধু তোমাদের ভালোবাসা ব্যতীত। এই এতিম মেয়েটাকে ভালো বর, ঘর আর নিজের বাবা মায়ের পরিচয় দিয়ে তো আর কিছু চাই না। শুধু তোমাদের সারা জীবন পাশে চাই। কেয়ার কথা শেষ হতে তানিয়া, উৎসাহ আর রূপ এসে কেয়াকে একসাথে জড়িয়ে ধরে বলে, আমরা সবাই তোমার পাশে আছি। আমাদের ছোট বোন হয়েই থাকবে সারা জীবন কেয়া। আর শোনো, আমার বোনটিকে অনেক অনেক ভালোবাসবে। দেখবে ধ্রুব কখনো তোমায় কষ্ট দেব না। আর ওই যে আঙ্কেল আন্টি, তারা তোমাকে কেউ বউ নয়, বরং নিজের মেয়ে বানিয়ে নিয়ে যাচ্ছে। আজ থেকে তোমাকে কখনো তারা এতিম মনে করতেই দিবে না। দেখো বোন, তুমি খুব খুশি ও সুখী থাকবে। কান্নাকাটি শেষ হওয়ার পর নেহাল, উৎস, ধ্রুব তাদের অর্ধাঙ্গিনীদের নিয়ে বেরিয়ে পড়ে। মেঘ ফারহাকে নিয়ে চৌধুরী বাড়িতে রওনা হয়। রূপ মনে মনে ভীষণভাবে ভেঙে পড়লেও সেটা ফারহাকে বুঝতে দেয় না। পুরো বাড়ি খালি হয়ে পড়বে বিধায় রূপ থেকে গেল, তার সাথে সাথে রূপের বন্ধুরাও থেকে গেল। রূপ নিজের রুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ল, একাকিত্বে ভুগছে। ফারহা রূপকে ছেড়ে যাওয়ার সময় প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে মেঘ ফারহাকে পাঁজা খুলে নিয়ে গাড়িতে তোলে। এক পর্যায়ে ফারহা জ্ঞান হারিয়ে ফেললে মেঘ বেশ চিন্তিত হয়ে পড়ে। দ্রুত চৌধুরী বাড়ি পৌঁছতে ডক্টর এসে পড়ে। রওনার আগেও ডক্টরকে কল করে আসতে বলে। মেঘের ফুলে সজ্জিত বিছানায় শুয়ে আছে ফারহা। ডক্টর ফারহাকে চেক আপ করে মেঘ সহ তার বাবা মা প্রচণ্ড দুশ্চিন্তা করছে ফারহাকে নিয়ে। ডক্টর বেশ খানিকক্ষণ চেক আপ করার পর ফারহার জ্ঞান ফিরে আসে। তখন ডক্টর সবাইকে বাইরে যেতে বললে সবাই বাইরে যায়।
মিনিট 15 পর ডক্টর রুমের বাইরে এসে বলে, মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী, কংগ্রাচুলেশন, আপনারা দাদা দাদি হতে যাচ্ছেন। আর মেঘ, তুমি বাবা হচ্ছ, কংগ্রাচুলেশন। এবার কিন্তু মিষ্টিমুখ করাতে হবে। অবশ্যই ডক্টর। রৌনক ডক্টর ম্যাডামকে পেট ভরিয়ে মিষ্টি খাওয়া, আমি আসছি। এই বলে ছুটে গেল ফারহার কাছে। ফারহা মেঘকে দেখে মুচকি হেসে বলল, কংগ্রাচুলেশনস বেবির বাবা। মেঘ খুশিতে কি বলবে খুঁজে পেল না। তার বাবা মা হবে, এর থেকে খুশির খবর আর কি বা হতে পারে। মেঘের মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, শুধু ফারহাকে নিজের বক্ষে জড়িয়ে নিল। এদিকে বাড়িতে নানা রকম কথা হচ্ছে, বিয়ের দিন কি করে নতুন বৌমা হয়। যখন কথাটা মেঘের মায়ের কানে পৌঁছায়, তিনি সকলকে ডেকে জানায় মেঘ আর ফারহার বিয়েটা 3 মাস আগেই ঘরোয়াভাবে হয়েছিল। আর আজ অনুষ্ঠান করে সামাজিকভাবে সকলকে জানিয়ে ছেলের বউকে ঘরে তুললে তো তাই তারা যেন অহেতুক তাদের ছেলে আর ছেলের বউকে নিয়ে চিন্তা না করে, সবাই যেন মিষ্টিমুখ করে যায়। মিসেস চৌধুরীর কথা শুনে কুচুটে মহিলাদের মুখে তালা পড়ার পর তারা নিজেদের বাড়িতে চলে যায়। এদিকে রৌনক ফোন করে রূপকে খবরটা দিতে রূপ প্রচণ্ড খুশি হয়। সে রাতেই চৌধুরী বাড়ি আসতে চাইলে রৌনক জানায় তাকে সকালে রৌনক নিজে গিয়ে নিয়ে আসবে। এটা শুনে রূপ নিজেকে শান্ত করল। এদিকে মেঘ নিজে ফারহার ড্রেস চেঞ্জ করতে সাহায্য করে ফ্রেশ করিয়ে বিছানায় বসাতে মেঘের মা খাবার নিয়ে আসে। বিরিয়ানি দেখে ফারহার বমিটিং হতে থাকে। তখন সাহারা বলে, মামুনি, তোমার কি খেতে ইচ্ছে করছে বলো আমায়, আমি এক্ষুনি নিয়ে আসছি। ফারহা তৎক্ষণাৎ বলে, আমার এখন সাদা ভাত সাথে শুকনো মরিচ ভর্তা, শুটকি ভর্তা খেতে ইচ্ছে করছে। মেঘ অবাক হয়, বাড়িতে এত এত সুস্বাদু খাবার থাকতে ভাত আর মরিচ ভর্তা শুটকি ভর্তা খেতে মন চাইছে। মেঘকে অবাক হতে দেখে সাহারা তার ছেলেকে বলে, মেঘ বাবা, অবাক হইও না, এখন সবে তো শুরু। এই প্রেগনেন্সির সময় মেয়েদের মুড সুইং হয়, কখন যে কি খেতে মন চাইবে সেটা তুমি ভাবতেও পারবে না। তবে ভুলেও এই সময়টায় আমার বৌমাকে কষ্ট পেতে দিবে না, কারণ একজন মেয়ে সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু তার মাতৃত্বকালীন সময় তাকে কেউ কষ্ট দিলে সে সেটা কখনো ভুলে না। তাই এই সময়টা বৌমার পাশে থাকবে, তার খেয়াল রাখবে, ভুলে যাবে না। বৌমা তোমার ভালোবাসা, তোমার স্ত্রী, হবু সন্তানের মা। আমি তোমার কথা মনে রাখবো মম। ছেলের মুখে মম ডাকতে শুনে সাহারা হৃদয় শীতল হলো। দ্রুত পায়ে কিচেনে চলে গেল সাদা ভাত, মরিচ ভর্তা আর শুটকি ভর্তা বানাতে। খুব তৃপ্তি সহকারে ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছে ফারহা। আর মেঘ গালে হাত দিয়ে তার অর্ধাঙ্গিনীর পানে তাকিয়ে আছে। এদিকে রৌনকের কাছ থেকে ফারহার প্রেগন্যান্সির খবরটা ফারহার বন্ধুরা পেয়ে খুশিতে তারা সে রাতে চৌধুরী ম্যানশনে আসতে চাইলে মেঘ বারণ করে বলে, আজ রাতটা তোমাদের জন্য স্পেশাল, তাই তোমরা কাল এসো। আর ফারহা খেয়ে দে এখন ঘুমাচ্ছে। মেঘের কথা শুনে সবাই রাজি হলো। মেঘ সে রাতে আর ঘুমালো না, সারা রাত জেগে শুধু তার অর্ধাঙ্গিনীর দিকে তাকিয়ে রইল। ভোর হতে সূর্যের নরম আলো পর্দার গা ঘেঁষে রুমে ছড়িয়ে পড়ল। ঘুম ভেঙে গেল ফারহার। ফারহা চোখ মেলে মেঘকে বসা অবস্থায় ঘুমাতে দেখে অবাক হলো। ফারহা উঠে মেঘকে ঠিক করে শুইয়ে দিল। তারপর ধীরে ধীরে নিজে ফ্রেশ হয়ে নিচে নামলো। পুরো বাড়ি নিস্তব্ধ। ফারহা চারিদিকে তাকিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলো। গতকাল রাতে বাকি মেহমানরা চলে যায়। মেঘের বাবা মা, রৌনক সহ মেঘ সবাই ঘুমে বিভোর। একমাত্র ফারহা ভোরবেলা উঠে টই টই করে ঘুরছে। ফারহা ভাবলো সময় নষ্ট না করে কিছু রান্না করা যাক। যেই ভাবা সেই কাজ। ফারহা কিচেনে গিয়ে পায়েস রাঁধলো, সাথে পরোটা, লুচি, গরুর মাংস ভুনা, আলুর দম আর সুজির হালুয়া। এতটুকু করে বেশ হাঁপিয়ে গেছে ফারহা। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। এখন হয়তো সবাই ঘুম থেকে উঠে পড়বে। ফারহা খাবারগুলো টেবিলে সাজাতে সাজাতে বাড়ির মেয়েদের চলে আসে। তারা ফারহাকে কাজ করতে দেখে ভয় পেয়ে যায়। দ্রুত ফারহার কাছে গিয়ে বলে, ম্যাম, আমরা খুব দুঃখিত। গতকাল রাতে দেরি করে ঘুমানোর পর সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ক্ষমা করবেন ম্যাম। আপনি আমাদের বলুন কি করতে হবে, আমরা সেটাই করে দিচ্ছি। তোমাদের এত ব্যস্ত হতে হবে না, তোমরা তোমাদের কাজ করো। আর হ্যাঁ, আমি সকালে নাস্তা বানিয়ে ফেলেছি, তাই তোমাদের আর কিছু বানাতে হবে না। তোমরা বরং ড্রয়িং রুম আর কিচেনটা ক্লিন করে ফেলো।
ফারহার কথা শুনে মেয়েটার কাজ লেগে পড়ল। তখনই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। ফারহা নিজে গিয়ে দরজা খুলে সামনে তাকাতে চমকে উঠল। তোরা এখন এখানে? হতভম্ব হতবিহ্বল চাউনিতে তাকিয়েছে ফারহা তার বন্ধুদের দিকে। নেহাল, উৎসাহ, ধ্রুব, কেয়া, উৎস, তানিয়া সকাল সকাল তার সামনে দাঁড়িয়ে। আজ যেখানে তাদের শ্বশুর বাড়িতে প্রথম দিন, সেখানে না থেকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় ফারহা। ধ্রুব ফারহার মাথায় টোকা দিয়ে বলে উঠল, সালি, শ্বশুর বাড়ি এসে ব্রেনটাকে কি তোর বাপের বাড়িতে রেখে এসেছিস? কতক্ষণ হলো এলাম, কই বসতে বলবি, তা না করে গাধীর মতো হাঁ করে তাকিয়ে আছিস। ধ্রুবের কথা শুনে থতমত খেল ফারহা। আসলে সে ভুলে গিয়েছিল, আর হঠাৎ সকাল সকাল ওদেরকে দেখে বেশ চমকে যায়। ধ্রুব সরে যেতে কেয়া, উৎসাহ, তানিয়া ফারহাকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, কংগ্রাচুলেশনস বেবি আম্মু, আমরা খালামণি হতে যাচ্ছি, ইয়াহু। উৎসার এহেন কথা শুনে ফারহা চোখ পিটপিট করে তাকিয়ে বলল, তোরা কি করে জানলি? তানিয়া ভেংচি কেটে বলল, এই তো আর বলিস না, বলেছে তোর দেবর। গতকাল রাতেই আমরা জানতে পেরেছি, রাত অনেক হয়েছে বলে আসতে পারিনি, তাই সকাল হওয়ার মাত্র রওনা দিয়েছি। ফারহার মনটা কেমন যেন করে উঠল। তানিয়া, উৎসাহ কেয়াকে জড়িয়ে ধরল। ফারহার কান্না পাচ্ছে খুব। এত ভালোবাসা কেয়ার বন্ধুদের থেকে পাবে কখনো আশা করেনি। উৎস কতগুলো শপিং ব্যাগ টেবিলের উপর রাখে। ফারহা তার চোখ জোড়া ছোট ছোট করে বলল, এতগুলো ব্যাগে করে কি এনেছিস? উৎস সোফায় আরাম করে বসতে বসতে বলল, নিজেই খুলে দেখে নে, আর ঠান্ডা পানি নিয়ে আসতে বল, কাউকে বড্ড চেষ্টা পেয়েছে। উৎসের কথা শেষ হতে না হতে একজন মেইন ঠান্ডার শরবত নিয়ে আসলো সবার জন্য। ফারহা শপিং ব্যাগগুলো খুলে দেখতে চোখ কপালে ওঠার জোগাড়। ফারহার পছন্দের চকলেট, পিনাট, ড্রাই ফ্রুট, কেক, আরও নানা রকমের খাবার, যা আগামী 1-2 সপ্তাহেও শেষ হবার নয়। এ কি করেছিস উৎস তোরা? এত কম কেন? এগুলো নিয়ে এলি, পুরো দোকানটা নিয়ে আসলে হতো না? উৎস বুঝলো ফারহা তাকে টন্ট মেরে কথাগুলো বলল। উৎস কিছু বলল না, হাসলো। তবে নেহাল বলে উঠল, আমরা চেয়েছিলাম পুরো দোকান তুলে আনতে, কিন্তু তানু আর উৎস বলল যে এত বেশি করে নিলে হয়তো তুই আমাদের তোর বাড়িতে ঢুকতেই দিবি না, তাই আর কি দোকানটা তুলে আনতে পারিনি। ফারহা নিজের কপালে নিজের থাপড়ে বিড়বিড় করে বলল, এই আমি কাকে কি বলছি? এরা কি কথা শোনার লোক? আস্ত পাগলের দল। ফারহার বিড়বিড় করে কথাগুলো ধ্রুবের কানে পৌঁছাতে ধ্রুব বলে, ম্যাম, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আপনি এই দলের প্রধান, তার মানে বড় পাগল হলেন আপনি। ফারহা পারে না ধ্রুবের মাথা ফাটিয়ে দেয়। কেয়া সোফায় বসে তার স্বামীর বন্ধুদের এত ভালো বন্ডিং দেখে তার যেন হুট করে সাজির কথা মনে পড়ে গেল। তারাও তো ভালো বন্ধু ছিল, একদম বেস্ট ফ্রেন্ড যাকে বলে। কিন্তু কি থেকে কি হয়ে গেল? সাজি পাল্টে গেল, বন্ধুত্ব বদলে গেল শত্রুতায়। তার দাম চুকাতে হলো নিজের জীবন দিয়ে। দীর্ঘশ্বাস ফেলে সবার আনন্দে যোগ দিল ড্রয়িং রুমের হইচই শব্দে আকরাম চৌধুরী আর সাহারা চৌধুরী নিচে এসে ফারহার বন্ধুদের দেখে খুশি হয়। তিনি বুঝে গেছেন এদের আসার কারণ, তাই হাসি মুখে এসে তাদের সাথে কুশল বিনিময় করে বলল, তোমরা সবাই এসো, নাস্তা করবে, আমরা সবাই একসাথে নাস্তা করব। উৎস, নেহাল বারণ করলেও কেউ শুনল না তাদের কথা। এর মাঝে মেঘ ফ্রেশ হয়ে নিচে এসে তার চোখ জোড়া খুঁজতে লাগলো তার প্রিয়তমাকে। ফারহা মেঘকে দেখে এগিয়ে গেল তার দিকে। মেঘ ফারহার কাছে টেনে নিয়ে বলে, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে কে বলেছে বউ? আর এমনটা করবে না, আমি যেন ঘুম থেকে উঠে তোমাকে দেখতে পাই বউ। ফারহা মুচকি হাসলো, আস্তে আস্তে ধীরে বলল, কি আছে বাবুর আব্বু, এখন চলো খেয়ে নেবে। ডাইনিংয়ে বসে সাহারা অবাক হয়, এত সব আয়োজন মেয়েটা কখন করলো এটা ভেবে, অথচ জানেন না এগুলো আসলে কে রান্না করেছে। সবাই পছন্দ মতো কেউ লুচি নিচ্ছে বা কেউ পরোটা নিয়ে মাংস ভুনা দিয়ে খাচ্ছে। এদিকে হালুয়া, পায়েস দেখে সাহারা অবাক হয়ে প্রশ্ন করে, তো সব তোমরা বানিয়েছো? মেয়েটদের উদ্দেশ্যে বলল সাহারা। তখন একজন মেয়েট বলল, ম্যাম, আমরা কিছুই বানাইনি, সবটা নতুন বউ বানিয়েছে।
সাহারা তাদের কথা শুনে অবাকের উপরে অবাক হয়ে ফারহার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলে, মামুনি, সকাল সকাল তোমাকে কে কিচেনে গিয়ে রান্না করতে বলেছে? খবরদার, আর কিচেনে ঢুকবে না, শুধু রেস্ট করবে, আর কোনো কাজ করবে না। শাশুড়ির মিষ্টি ধমক খেয়ে ফারহা মাথা নেড়ে সম্মতি জানালো। রৌনকও তখন এসে ডাইনিংয়ে বসে বলে, ভাবি তোমার বোন আসছে? রূপ আসবে শুনে ফারহা খুশি হয়ে যায়। সাহারা তখন বলে, ফারহা মামুনি, আমি বলি কি, ও বাড়িতে তো একা একটা মেয়েকে না রেখে রূপকে এ বাড়িতে থাকতে বলো, আমরা সবাই একসাথে থাকবো। শাশুড়ির দেওয়া প্রস্তাবটা ফারহার পছন্দ হয়। মনে মনে সেও এমন কিছু একটা ভাবছিল। রূপকে একা একটা বাড়িতে রেখে সুস্থ মস্তিষ্কে এখানে থাকা তার পক্ষেও সম্ভব নয়। গল্পের মধ্যে সকলের নাস্তা করা শেষ হওয়ার পর রূপ আসে। উৎসাহ, তানিয়া, কেয়া, রূপ, ফারহা মিলে গল্পে মজে যায়। এদিকে ধ্রুব মেঘকে বলে, আরে ব্রো, তুমি তো সেই একটা ছক্কা মেরে দিলে। প্রথম বিয়েতে বাসর, আর দ্বিতীয়বার বিয়েতে বাবা হওয়ার নিউজ পেলে, আর আমরা এখনো ঠিকঠাক বাসরটাও করতে পারলাম না। ফারহার বেবি হওয়ার খবরটা শোনার পর থেকে পুরো রাত ফারহা আর ওর বেবি আসলে কিভাবে কি করবে, কিভাবে ওয়েলকাম করবে, এটা নিয়েই গল্প করে গেছে। ধ্রুবের কথা শুনে নেহাল উৎস সঙ্গে সঙ্গে বলে ওঠে, কি ওরা সেম কাজ করেছে? মেঘ তৎক্ষণাৎ বলল, কি করেছে ওরা? নেহাল বলল, পুরো রাত ফারহার বেবিকে নিয়ে গল্প করেছে। ব্রো, বাসরাতে কই একটু ভালোবাসবো তা না, পুরো রাত বকবক করে মাথা খেয়ে ভোরবেলা ঘুমিয়েছে। নেহাল, উৎস, ধ্রুব ওদের কথা শুনে মেঘের পেট ফেটে হাসি আসলো, তবে হাসলো না। ওদের দুঃখে দুঃখী হওয়ার ভান করলো। দুপুরে লাঞ্চ করে রূপ উপাদে সবাই চলে গেল। রূপ তার পরের দিনই চৌধুরী বাড়িতে শিফট করে। মেঘ রূপ আর তার শাশুড়ির আদর আহ্লাদে দেখতে দেখতে 7 মাস কেটে গেল। 8 মাস পড়েছে ফারহার প্রেগনেন্সি। ফারহার হাঁটাচলা করতে ভীষণ কষ্ট হয়। এর মাঝে প্রেগনেন্সি নিয়ে 4th ইয়ারের এক্সাম শেষ করে এখন বিশ্রাম নিচ্ছে। ফারহার পেট যতটুকু বড় হওয়ার কথা 4 মাস পড়ার পর থেকে অনেক বেশি বড় হয়েছে। দেখলে মনে হতো না ওইটা 4 মাসের পেট। মেঘ অফিসের কিছুটা তার বাবা আর ভাইয়ের উপর দিয়ে ফারহাকে সময় দিচ্ছে কিছু মাস ধরে, আর ফারহার উটকো বায়না পূরণ করে, সেটা হোক দিনে বা মাঝরাতে। মেঘ মোটেও কখনো বিরক্ত প্রকাশ না করে ক্লান্ত শরীর নিয়ে ফারহার আবদার মেটায়। কারণ যখন তার পছন্দের চাওয়া জিনিস সামনে পেত, ফারহা তখন তার হাসি খুশি মাখা মুখটা দেখে মেঘের ক্লান্তি দূর হয়ে যেত। ফারহা দোতলা থেকে নিচে নামে না কিছু মাস, কারণ সিঁড়ি দিয়ে ওঠানামা করলে প্রচণ্ড হাঁপিয়ে যায় ফারহার, সাথে কষ্টও হয়। এই জন্য ফারহার নিচে নামা বন্ধ করলো। নেহাল, উৎস, ধ্রুব অফিসের কাজের ফাঁকে ফাঁকে ফারহার সাথে দেখা করে যায়। আর উৎসাহ, কেয়া, তানিয়া 2-1 দিন পর পর ফারহার পছন্দের খাবার নিয়ে হাজির হয়, সময় কাটায়। 9 মাসের শেষের দিকে হুট করে ভোর রাতে ফারহার পেটে ব্যথা অনুভব হলে মেঘ আর রিস্ক না নিয়ে ফারহাকে নিয়ে হসপিটালে চলে যায়। এদিকে ফারহা ওটির ভেতরে যন্ত্রণায় চিৎকার করতে লাগলো, আর এদিকে মেঘ অস্থির আর তার প্রিয়তমার চিন্তায় হুশ করে কাঁদতে লাগলো। নেহাল, উৎস, ধ্রুব, কিয়া, রূপ, তানিয়া, উৎসাহ, রৌনক, তাদের বাবা মা আরো হসপিটালের লোকজন একজন স্বামীকে দেখছে যে কিনা তার স্ত্রী যন্ত্রণা দেখে হু হু করে কাঁদছে। এমনও ভালোবাসা হয়, এটা কেউ ভেবে পায় না। 30 মিনিট বাদে বাচ্চার কান্নার আওয়াজ পেতে সবার চোখে মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল। তারপর একাধিক বাচ্চার কান্নার আওয়াজ পেল তারা। কিছুক্ষণ পর ওটির দরজা খুলে ডক্টর আর সাথে 3 জন নার্স বের হলো, 3টি তোয়ালে জড়ানো পুতুল নিয়ে। মেঘ অবাক হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল ওই ফুটফুটে পুতুলের মতো দেখতে সদ্য জন্ম হওয়া বাচ্চাগুলোর দিকে। নার্স
নার্স বাচ্চাগুলো নিয়ে মেঘের দিকে এগিয়ে আসতে ডক্টর বলে, কংগ্রাচুলেশন মিস্টার চৌধুরী, আপনি ট্রিপল বেবি বাবা হয়েছেন। আপনার 2 ছেলে আর 1 মেয়ে হয়েছে। ডক্টরের কথায় প্রত্যুত্তরে মেঘ বলল, আমার ওয়াইফ কেমন আছে? ডক্টর মুচকি হেসে বলল, পেশেন্ট ভালো আছে, নর্মাল ডেলিভারি হওয়ার কোনো চিন্তা নেই। কিছুক্ষণ পর বেডে দেওয়া হবে, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। ফারহা ভালো আছে শুনে মেঘের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। দ্রুত নার্সের কোল থেকে মেয়েটাকে কোলে নিতে দেখে লাল টকটকে ছোট বাচ্চাটা নিজের আঙুল চুষছে। হয়তো খিদে পেয়েছে। রৌনক তার ভাইয়ের ছেলের মেয়ের কানে আজান দিল। মেঘ একের পর এক তার 3 সন্তানকে কোলে নিয়ে আদর করার পর কাড়াকাড়ি লেগে গেল কে আগে কোলে নিবে। মেঘ আর তার সন্তানকে কোলে নেওয়ার সুযোগ পেল না। ফারহাকে বেডে দেওয়ার পর মেঘ কেবিনে ঢুকে দেখে ফারহার চোখ বন্ধ করে আছে। মেঘ ফারহার কপালে ঠোঁট ছোঁয়াতে ফারহা ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখে মেঘকে দেখে বলল, আমার বাচ্চারা কোথায় মেয়ে? তখনই সাহারা, রূপ, উৎসাহ প্রবেশ করে কেবিনে। বাচ্চাগুলো তাদের কোলে দেখে ফারহা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, 3টে বাচ্চা কার মামুনি? ফারহাকে অবাক হতে দেখে সাহারা হেসে দিয়ে বলে, এই 3 বাচ্চা তোমার মামুনি? তোমার ট্রিপল সন্তান হয়েছে, 1 মেয়ে 2 ছেলে। ফারহা অবাক হয়ে বলে, 2 ছেলে 1 মেয়ে আমার, মাশাআল্লাহ, 3টে বাচ্চার মা হয়ে গেলাম। রূপ উৎসাহ হাসলো ফারহার কথা শুনে। তখন মেঘ বলল, বাচ্চাদের নাম ভেবেছো বউ? ফারহা একটু ভেবে বলল, ভেবেছি। মেঘ বড় ছেলের নাম হবে ফায়ান চৌধুরী আর ছোট ছেলের নাম হবে ফারান চৌধুরী। জিজু, তুমি মেয়ের নাম ঠিক করবে। মেঘ বলল, একদম মেঘ চৌধুরী, একমাত্র মেয়ে মেঘলা চৌধুরী। উৎসাহ উচ্ছ্বসিত হয়ে হয়ে বলল, বাবা দেখুন আন্টি, মেঘ জিজুর নামের সাথে মেয়ের নাম মিল রেখে নাম রাখলো মেঘলা চৌধুরী। আর ফারাদ ছেলের নামের সাথে নাম মিলিয়ে রাখলো ফায়ান চৌধুরী আর ফারহান চৌধুরী। ওয়াও, কি মিল! ওদের কথার মাঝে নাস হাজির হয়ে বলে, আপনারা এখন বাইরে যান, বেবিদের ফিডিং করাতে হবে। তৎক্ষণাৎ মেঘ বলে উঠল, আপনাকে হেল্প করতে হবে না, আমি আছি, আপনি যেতে পারেন। মেঘের কথা শুনে নার্সটা যেন কেমন করে মেঘের দিকে তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। পরের দিন ফারহা আর তাদের বাচ্চাদের নিয়ে চৌধুরী বাড়িতে চলে আসে। মেঘ সহ বাকিরা সবাই মিলে ফারহা আর তার বাচ্চাদের গ্র্যান্ড আয়োজন করে ওয়েলকাম করা হয়। ফারহা খুব খুশি হয়, কিন্তু এই খুশি বেশিক্ষণ টিকল না। ফায়ান কান্না শুরু করলো। তা দেখা দেখি বাকি 2 জন ফারান আর মেঘলা কান্না শুরু করে। সবাই ব্যস্ত হয়ে যায় বাচ্চাদের ঠান্ডা করতে। উৎসাহ কিয়া ফারানকে নিয়ে কান্না থামানোর চেষ্টা করলো। অন্যদিকে ফায়ানকে তার দাদা দাদি নিয়ে কান্না থামানোর চেষ্টা করলো। মেঘলাকে নিয়ে মেঘ কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। মেঘ মেঘলাকে দ্রুত কান্না থামাতে সক্ষম হলো। অন্যদিকে বাকিরা অনেকটা সময় পর ঠান্ডা হলো। বাচ্চাদের ওদের কাছে দিয়ে ফারহা খেয়ে দিয়ে রেস্ট করতে চলে গেল। সময় সুযোগ বুঝে মেঘ এদের একজন একজনকে খাইয়ে নিয়ে গেল। তাতেই বাচ্চারা বেশ ঠান্ডা হলো। দেখতে দেখতে 3 বছর পেরিয়ে গেল। আজ ফায়ান, ফারান আর মেঘলার জন্মদিন। বাচ্চা টুলু টুলু পায়ে পিছন থেকে ফারহাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলতে লাগলো, মাম্মা, আমাকে তুমি পায়া দিবে না? মেঘলার কথা শুনে ফায়ান, ফারান বলে উঠল, মাম্মা, আমিও চাইবো। ছেলে মেয়ের কথা শুনে ফারহা 3 জনকে বিছানায় বসিয়ে প্রত্যেককে আদর করে বলল, ইয়েস মাই প্রিন্স অ্যান্ড প্রিন্সেস তো সাজবেই, মাম্মা তোমাদের সাজিয়ে দেবে। এখন আসো, সবাইকে নতুন জামা পরিয়ে দিচ্ছি। মায়ের কথা শুনে বাচ্চারা খুশি হয়ে হাতে তালি দিয়ে উঠল। ফারহা, ফায়ান, ফারান রেডি করে দিয়ে বলল পাপার কাছে যেতে। তারা 2 ভাই হাত ধরে ছুটে গেল মেঘের কাছে। তার পর মেঘলাকে ছোট্ট একটা সাদা গাউন পরিয়ে দিল। মেঘলা অবিকল দেখতে মেঘের মতো হলেও চোখ দুটো, আচরণ সবটা ফারহার মতো। আর ফায়ান, ফারান ফারহার মতো দেখতে হলেও
তাদের আচার আচরণ মেঘের মতো। মিনিট খানিক পর তার ফোনে ভিডিও কল আসতে দেখে রূপ কল করেছে। রূপ 2.5 বছর আগে কানাডায় পড়াশোনা করতে চলে যায়। পড়াশোনা শেষ করেই ফিরবে, আর রৌনক পড়াশোনা শেষ করে এখন মেঘের হাতে হাতে বিজনেস সামলায়। রূপ পড়াশোনা শেষ করে দেশে ফেরার পরপরই ওদের বিয়ে দেওয়া হবে, এটাই সবাই ঠিক করে রেখেছে। অন্যদিকে ধ্রুব আর কেয়ার সংসারে তাদের সন্তান এসেছে বছরখানিক হলো। তার নাম ধারা ইয়াসমিন। আর নেহাল আর উৎসার ছেলে, যার মাত্র 6 মাস বয়স, নাম আয়ুষ। আর উৎস তানিয়ার মেয়ে উমা, 1.5 বছর বয়স। তারা সবাই আজ ফায়ান, ফারান, মেঘলার জন্মদিনে উপস্থিত। ফায়ান, ফারান, মেঘলা তো ওদের পেয়ে খেলায় ব্যস্ত, আর ওরাও মেঘলা, ফায়ান, ফারানের সাথে খেলছে, কাঁদছে না। সন্ধে 7টা বাজলে মেঘ ফিরে এসে দেখে বেডের উপর কালো ব্লেজার, শার্ট, প্যান্ট রাখা। মেঘ জানে এগুলো কার কাজ। দ্রুত শাওয়ার নিয়ে রুমে আসতে তার চোখ জোড়া থমকে যায়। যার সামনে দাঁড়িয়ে থাকা কালো শাড়িতে জড়িয়ে থাকা অপসরীকে দেখে। লম্বা চুলগুলো বাঁধার চেষ্টা করেও যখন সফল হলো না, তখন এলোমেলো খোপা করে নিতে মেঘ ফারহার হাত আটকে দিয়ে বলল, আমি বেঁধে দিচ্ছি বউ। মেঘ সযত্নে ফারহার চুলগুলো সুন্দর করে খোপা করে গোলাপ ফুল গুজে দিল। বেবি হওয়ার পর পর ফারহা আর একটু গোলুমুল হয়েছে। এখন ফারহাকে দেখলে আরো বেশি অ্যাট্রাকটিভ দেখতে লাগে। মেয়েকে যেন কিছুতেই ফারহার কাছে নিজেকে সামলাতে পারে না। মেঘ ফারহার কোমর চেপে ধরে বলল, বউ, দিন দিন এত বেশি সুন্দর হয়ে যাচ্ছ যে মন চায় সারাক্ষণ তোমায় শুধু আদর করি। আচ্ছা বউ, ফায়ান, ফারান আর মেঘলার জন্য একটা বোন নিয়ে আসলে কেমন হয়? মেঘের কথা শুনে ফারহা চোখ বড় বড় করে মেঘের দিকে নিজেকে ছাড়িয়ে বলল, আমাকে দেখে কি তোমার পাগল মনে হয় মেঘ? একে 3 বিচ্ছুকে সামলাতে হিমশিম খাচ্ছি, তার ভেতর তুমি বলছো আরো একজন আনতে। এক কাজ করো, এবার ছেলে হোক বা মেয়ে তোমার পেটে রাখো, আমি পারবো না আর পেটে নিতে। ফারহার রেগে বলা আওলা জাওলা কথাগুলো শুনে মেঘের মাথা ঘুরে গেল। সে কিভাবে পেটে বাচ্চা নেবে? আল্লাহ এই ক্ষমতা কেবলমাত্র এক নারীকে দিয়েছে, কোনো পুরুষকে দেয়নি। তাহলে কি করে সম্ভব? মেঘকে রেখে ফারহা নিচে নামবে, এমন সময় মেঘ এসে ফারহাকে থামিয়ে দিয়ে বলল, তুমি একা না, আমরা একসাথে নামবো। ওয়েট, বাচ্চাদের নিয়ে আসি। মেঘ তখন বাচ্চাদের নিয়ে আসে। মেঘের কোলে ফায়ান, ফারান আর ফারহার কোলে মেঘলা। ফারহা দেখলো মেঘলার সাদা গাউন পরিবর্তন করে কালো গাউন পরিয়ে দিয়েছে কেউ, হয়তো মেঘ। এখন তারা 5 জনই কালো ড্রেস পরনে। মেঘ ফারহা আর বাচ্চাদের নিয়ে এসে নিচে আসতে সবার নজর তাদের উপর গিয়ে পড়ে। কেয়া তখন বলে উঠল, মাশাআল্লাহ, কি কিউট লাগছে আপু ভাইয়া আর বাচ্চাদের, তাই না ধ্রুব? ধ্রুব হেসে বলল, একদম জান, আমার বন্ধু যে কিউট, তাই ওর বাচ্চারাও কিউট হয়েছে। নেহাল উৎসাহকে এক হাতে জড়িয়ে ধরে বলল, দেখেছো জান, ওদেরকে কি সুন্দর বানিয়েছে। ব্ল্যাক কিং কুইন লাগছে, আর বাচ্চাদের প্রিন্স আর প্রিন্সেস লাগছে। উৎস আর তানিয়া তাদের বাচ্চাকে সোফায় বসিয়ে বলল, ইস, দেখছো ওদের কি সুন্দর লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ। ইস, আমার কেন ট্রিপল বেবি হলো না? তাহলে আমাদেরও এরকম সুন্দর লাগতো। তানিয়ার কথা শুনে উৎস বলে ওঠে, এক বাচ্চাকে সামলাতে পারে না, সে আবার 3 বাচ্চা একসাথে সামলাবে, এটাও শোনার বাকি ছিল। উৎসের কথাগুলো শুনল না তানিয়া। শুনলে হয়তো এখনই ঝগড়া শুরু হয়ে যেত। কেক কাটার সময় হলে বিশাল বিশাল 3টে কেক আনা হয়। আকরাম চৌধুরী আর তার মিসেস সাহারা চৌধুরী এসে মেঘ ফারহার পাশে দাঁড়ায় আর রৌনক তাদের ছবি তুলে দিতে লাগলো। হঠাৎ সব লাইট বন্ধ হয়ে গেলে সবাই যখন ঘাবড়ে গেল, তখনই হঠাৎ এক মানবীর উপর ফোকাস লাইট পড়তে সবাই চমকে যায়। মেঘলা, ফায়ান, ফারান মনি মনি বলে ডাকতে লাগলো। হ্যাঁ, রূপ এসেছে। 3 দিনের জন্য এমার্জেন্সি টিকিট কেটে বাংলাদেশে সবাইকে সারপ্রাইজ দিতে চলে আসে। রূপ ফারহার সাথে কথা বলার আগে
মেঘলা ফারহান ফায়ানকে আদর করে ধারা, আয়ুষ আর রুমাকে আদর করে চকলেট দিল। দুই বোন দুইজনকে জড়িয়ে ধরে অনেক কথা বলল। তারপর কেক কাটা হলো, সবাইকে কেক খাওয়ালো। ছোট্ট ফারহান, ফায়ান আর মেঘলা পুরো সন্ধে জুড়ে আনন্দ উল্লাস করলো সবাই। রাতে সবাই ডিনার করে ফিরে গেল। রাত 12:10। ফারহা রুমে এসে শাড়ি ছেড়ে নাইটি পরে নিল। তখন রুমে এসে দেখে বাচ্চারা নেই। মেঘ তখন ব্যালকনি থেকে আসতে ফারহা বাচ্চারা কোথায় জানতে চাইলে মেঘ বলে ওরা রূপের কাছে ঘুমোতে গেছে, আজ তারা তাদের মনির কাছে ঘুমোবে। এটা শুনে ফারহা নিশ্চিত হয়। হঠাৎ কাঁধে গরম নিঃশ্বাস আসতে পড়তে ফারহার পুরো শরীর শিউরে উঠল। মেঘ ধীরে ধীরে ফারহা ঠোঁট, গাল, গলায় ঠোঁট ছোঁয়াতে লাগলো। মেঘের ছোঁয়াতে কেঁপে কেঁপে উঠল ফারহা। বাইরে জ্যোৎস্না রাত, আকাশ হতে চাঁদের আলোয় আলোকিত হলো দুনিয়া। মৃদু হাওয়ায় বইছে, তার সাথে বইছে দুই মানব মানবীর প্রেমের দুনিয়া। ভালোবাসার রঙে রাঙিয়ে দিচ্ছে দুজন দুজনকে। চার দেওয়ালের মাঝে ভালোবাসায় দিশেহারা হয়ে উঠল দুজন, দুজনে মিলেমিশে একাকার হলো মানব মানবী।